ভারতবর্ষের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান পৃথিবীর ইতিহাসে একটি বিখ্যাত নাম, একটি বিখ্যাত বীরের পদবী এবং স্মরণ করে রাখার মতো ইতিহাস তিনি সৃষ্টি করে গেছেন। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহান। তিনি একাধারে ছিলেন যোদ্ধা, জ্ঞানী, দক্ষ শাসক এবং ইতিহাসের এক বিখ্যাত ব্যক্তিত্ব। আমরা জানি সেই সভ্যতার শুরু থেকে, অথবা বলা যায় লৌহ যুগের শেষ সময় থেকে বা আজ থেকে প্রায় 10,000 বছর পূর্ব থেকে, যখন কৃষিকাজের সূচনা হচ্ছে, পৃথিবীতে আস্তে আস্তে গড়ে উঠছে বিভিন্ন সভ্যতা এবং মানুষের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক কারণে ধর্মীয় মনোভাব সৃষ্টি হচ্ছে। তখন থেকেই পৃথিবীর প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম, যার আর একটি পরিচয় সনাতন ধর্ম, তা গড়ে উঠছে বিভিন্ন নিয়ম, আচার এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই ধর্মের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজবংশ শাসন করেছে বহু হাজার বছর এই পৃথিবীর বহু অঞ্চল। নন্দ রাজবংশ অথবা মৌর্য রাজবংশ অথবা গুপ্ত অথবা পাল বা সেন বংশ, যাই বলি না কেন, তাদেরই বীরত্বপূর্ণ রক্তের ধারায় আর একটি বংশ চৌহান রাজবংশ। সেই রাজবংশের এক মহাবীর পৃথ্বীরাজ চৌহান, তিনি অতি শৈশবকালে রাজ্যভার গ্রহণ করেন পিতার মৃত্যুর কারণে, এবং তার জীবন খুব দীর্ঘমেয়াদী ছিল না। এই সময়ের মধ্যেই তিনি বহু যুদ্ধ জয় করেছেন, কিছু কিছু যুদ্ধে পরাজিত হয়েছেন, বহু রকমের বীরত্বপূর্ণ ইতিহাস সৃষ্টি করেছেন, যার স্মৃতি আজও বহন করে চলেছে ইতিহাস। এই ইতিহাস দ্বাদশ শতাব্দীর। একটা সময় ছিল যখন ভারতবর্ষের বিভিন্ন খণ্ড খণ্ড রাজ্যগুলো শাসন করতেন বিভিন্ন রাজবংশ। সেগুলোর বেশিরভাগই ছিল হিন্দু রাজবংশ। এই হাজার বছরের ইতিহাস থেকে আমরা আরো দেখতে পাই একটি নতুন ধর্মের আবির্ভাব ঘটে সপ্তম শতাব্দীতে এই পৃথিবীতে। ঝড়ের বেগে যার আগমন এবং বিজয়ীর বেশে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, সেটি হলো ইসলাম। হ্যাঁ, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমানরা সপ্তম শতাব্দীর শুরু থেকেই মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে পড়ে পৃথিবীর বহু অঞ্চলে উড়িয়ে দেয় তাদের বিজয় পতাকা। বহু অঞ্চলে বহু রাজ্য তারা অধিকার করে, শাসন করে, বংশ বিস্তার করে এবং নতুন নতুন রাজবংশের সৃষ্টি করে। তারাও রেখে চলেছে বহু সুখ্যাতি, বহু ইতিহাস, বহু বীরত্বপূর্ণ কর্মকাণ্ড। এবং সেই হিন্দু রাজা
পৃথ্বীরাজ চৌহান এবং আরেক বীর সেনানী মহান যোদ্ধা মুহাম্মদ ঘুরি, যার মাধ্যমে ইতিহাসের নীতি নির্ধারণী এক যুদ্ধ হয়েছিল। সেই প্রচণ্ড যুদ্ধের ফল হয়েছিল মুসলমানদের ভারতে ৭০০ বছরের শাসন কার্যের সূচনা এবং পৃথিবীতে এক অনন্য নজির সৃষ্টি স্থাপন, দৃষ্টান্ত স্থাপন। সেই মুহাম্মদ ঘুরি, যিনি এসেছিলেন আফগানিস্তানের ঘুর রাজ্য থেকে, আর ভারতবর্ষের খণ্ড খণ্ড হিন্দুদের কর্তৃক শাসিত অঞ্চলগুলোর মাধ্যমে একটি অঞ্চল, যার রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, যার অঞ্চলটি আজকে আধুনিক যুগে ভারতের রাজস্থান এবং হরিয়ানা নামে পরিচিত। সেই অঞ্চলের রাজা, তাদের মাধ্যমে হয় এক বিশাল যুদ্ধ 1191 সালে। 1191 এ সালটি শুধু সময়ের একটি গণনা নয়, এ হচ্ছে ইতিহাসের এক মাইল ফলক, যার মধ্য দিয়ে দিল্লির শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বিলুপ্তি ঘটে যায় এবং ভারতবর্ষে মুসলিম শাসনের শুভ সূচনা ঘটে। উভয়ই ছিলেন মহাবীর, উভয়ের ছিল যুদ্ধ জয়ের নেশা এবং চেতনা, এবং তাদের সেই যুদ্ধটি হয়েছিল ইতিহাসের সেই স্বর্ণাক্ষরে লেখা 1191 সালে। কোথায় হয়েছিল? সেই স্থানটি ছিল তরাইন নামক একটি প্রান্তরে অথবা গ্রামে, আর তরাইন স্থানটি ছিল থানেশ্বরে, এবং থানেশ্বর যে স্থানটি, সেটি আজকের হরিয়ানা রাজ্যে অবস্থিত, যা দিল্লি থেকে 150 কিলোমিটার উত্তরে। সেই তরাইন এর প্রান্তরে মুহাম্মদ ঘুরির সঙ্গে যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহানের। সেই বিশাল পরাক্রমশালী দুই মহাবীরের যুদ্ধে বহু সৈন্য, হাতি, ঘোড়া হতাহত হয়, বহু অঞ্চল ধ্বংস হয়, বহু মানুষের জীবন নাশ হয়, এবং দীর্ঘ যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহান সেই যুদ্ধে বিজয়ী হয়। মুহাম্মদ ঘুরি তিনি পরাজিত হন এবং আহত হন। তিনি সেই স্থান থেকে প্রত্যাবর্তন করেন আফগানিস্তানের ঘুর রাজ্যে। সেই সময় সৈনিকদের পরিসংখ্যানগত দিক যদি আমরা দেখি, পৃথ্বীরাজ চৌহানের অধীনে ছিল এক বিশাল সৈন্যবাহিনী, যেখানে কয়েক লক্ষ সৈনিক ছিল, 300-র বেশি হাতি ছিল। কিন্তু সেই তুলনায় মুহাম্মদ ঘুরির সৈন্যবাহিনী ছিল ছোট। ছোট সৈন্যবাহিনী শুধু নয়, কূটনৈতিক কৌশল এবং যুদ্ধের যে মানচিত্র বা নকশা বা ডিজাইন, সেখানেও পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হয়
এবং সেখানে ধরাশায়ী হয়ে যায় মুহাম্মদ ঘুরি। এটা শুধু পৃথ্বীরাজ চৌহানের বিজয় ছিল না, এই যুদ্ধ ছিল ভারতবর্ষের হিন্দু রাজপুতদের একটি বিশাল বিজয়, যা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলিতে উদযাপিত হয়েছিল। চতুর্দিকে উৎসব হয়েছিল। কেন? এই জন্য যে পৃথিবীর একটি নতুন ধর্ম, একটি নতুন শক্তির কাছে পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে রাজপুতগণ পরাজিত হয়নি, হয়েছে জয়ী। অপরদিকে মুহাম্মদ ঘুরি, যিনি শুধু বীর যোদ্ধাই ছিলেন না, তার মাধ্যমে ছিল এক অজেয় স্বপ্ন। তিনি ছিলেন পরিশ্রমী, দক্ষ শাসক, ভবিষ্যতে স্বপ্নদ্রষ্টা এবং অমিত সাহসের অধিকারী। তিনি এই পরাজয়কে ভবিষ্যতের বিজয়ের বীজ হিসাবে দেখেছিলেন। তিনি জানতেন নতুন করে পরিকল্পনা করতে হবে, সেই সঙ্গে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মাধ্যমে ছিল জয়ের নেশা। তিনি বহু যুদ্ধে শুধু বিজয়ী হননি, ইসলামের পতাকা উড়িয়েছেন, সেই সুদূর পাকিস্তান থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চল, আফগানিস্তান, এমনকি বাংলাদেশ পর্যন্ত ভবিষ্যতে। এই পুরো ভারত উপমহাদেশে দীর্ঘ 700 বছর মুসলমানদের একাধিপত্য স্থাপনের বীজ রোপণ করেছিলেন মূলত এই মুহাম্মদ ঘুরি। তিনি পুরো 1 বছর সময় নিলেন নিজেকে প্রস্তুত করার জন্য। নতুন করে সৈন্যবাহিনী সাজালেন, ডিজাইন তৈরি করলেন, পরিকল্পনা গ্রহণ করলেন, রসদের জোগাড় দিলেন, মজুত করলেন এবং বীর বিক্রমে নতুন করে যুদ্ধযাত্রার আয়োজন করলেন। কার বিরুদ্ধে? পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। হ্যাঁ, এই সেই পৃথ্বীরাজ চৌহান। যিনি জন্মগ্রহণ করেছিলেন 1149 সালে। অবশ্য কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন তিনি জন্মগ্রহণ করেছেন 1166 সালে, তবে এটির বিশ্লেষণ খুব কম। 1149 এই কথাটি ইতিহাসে বেশি পাওয়া যায়। কোথায় জন্মেছিলেন? ভারতবর্ষের এক রাজ্য আজমিরি নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী, ধনুর্বিদ্যায় পারদর্শী, যুদ্ধবিদ্যায় দক্ষ এবং অসীম সাহসী এক অশ্বারোহী সেনাপতি। পৃথ্বীরাজ চৌহান, এ কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, পৃথ্বী অর্থ পৃথিবী, আর চৌহান শব্দটি এসেছে সংস্কৃত ভাষার চৌহানা শব্দ থেকে। এবং আমরা জানি প্রাচীন ভারতে পৃথ্বীরাজ চৌহানের শাসনেরও পূর্বে প্রায় 400 বছর যাবৎ
চৌহান রাজবংশের শাসন চলেছিল প্রাচীন ভারতের বহু অঞ্চলে, এবং আজও সেই আজমির নামক স্থানটিতে পৃথ্বীরাজ চৌহানের একটি বিশাল ভাস্কর্য দেখা যায়, যা পৃথিবীর বহু দেশ থেকে হাজার লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসেন এবং সেই ভাস্কর্যটি দেখতে আসেন, উপভোগ করেন। তার পিতা ছিলেন সোমেশ্বর চৌহান আর মায়ের নাম ছিল কাপুরী দেবী। তিনি মাত্র ১৩ বছর বয়সে ১১৬২ সালে সিংহাসনে আরোহণ করেন। এখানে আরেকটি ইতিহাস পাওয়া যায়। দিল্লিতে তখন, সেই প্রাচীন ভারতে, তমার সাম্রাজ্য নামে একটি বিশাল সাম্রাজ্য ছিল, এবং সেই সাম্রাজ্যের অধিপতি ছিলেন একসময় পৃথ্বীরাজের মাতামহ তৃতীয় আর্কপাল বা আনাঙ্গপাল। আর সেই পৃথ্বীরাজ তার মাতামহের পর দিল্লির সিংহাসনে বসেন। এবং যে অঞ্চলটি তিনি শাসন করেন সেটি উত্তর ও পশ্চিম ভারতের একটি প্রাচীন ও বিখ্যাত রাজপুত রাজবংশের অধীনে বা শাসনাধীনের একটি অঞ্চল ছিল। আর চৌহান ছিল সেই রাজবংশের পদবী। আর এই চৌহান রাজবংশটি ছিল সেই ঐতিহাসিক বা প্রাচীন ভারতের ক্ষত্রিয় বা যোদ্ধা সম্প্রদায়ের, এবং চৌহান শব্দটির দ্বারা সেই ক্ষত্রিয় রাজবংশকে বা সম্প্রদায়কে বোঝাতো। একটি ইতিহাস থেকে দেখা যায়, আজমিরের চাহমানা রাজা চতুর্থ বিগ্রহ রাজা আনুমানিক ১১৬৪ সালে এই অঞ্চলটি শাসন করতেন। আরেকটি ইতিহাসে দেখা যায়, খিচি, হাদা, সুঙ্গারা, ভাদৌরিয়া, দেবদা এইসব হলো চৌহান রাজপুতদের শাখা বা উপগোষ্ঠী। পৌরাণিক কাহিনী মতে চৌহানদের পূর্বপুরুষ ছিল চহুবন নামক একজন অগ্নি উপাসক এবং অগ্নি থেকে জন্মগ্রহণকারী ব্যক্তি। ১১১৯ খ্রিস্টাব্দের রত্নপালের সেবাদি শিলালিপি থেকে প্রাপ্ত যে বর্ণনা, সেইখানে দেখা যায় চাহমানা নামে একজন কিংবদন্তি বীরের নাম রয়েছে, যা চৌহানদের পূর্বপুরুষ হিসাবে পাওয়া যায় বা দেখা যায়, যিনি ছিলেন নাডদুলা চাহমানা রাজবংশের একজন শাসক। আর সপ্তম শতাব্দী থেকে প্রায় ৪০০ বছর ধরে চৌহানরা প্রাচীন ভারতের একটি শক্তিশালী গোষ্ঠী ছিল। আর প্রধানত সেই স্থানটি ছিল বর্তমানে রাজস্থান নামে পরিচিত অঞ্চলে। পৃথ্বীরাজ চৌহান যখন অন্যান্য হিন্দু রাজপুতদের সঙ্গে তিনি তার বিজয় উদযাপন করছেন, দিনের পর দিন আনন্দ কোলাহলে সময় কাটাচ্ছেন, পরিবারকে সময় দিচ্ছেন এবং এক সুখী জীবনের অন্বেষণ করছেন, সেই সময়ে শোনা গেল মোহাম্মদ ঘুরি তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে
দুর্দমনীয় বেগে ধেয়ে আসছেন ভারতবর্ষের দিকে, সেই সুদূর ঘোর রাজ্য থেকে। পৃথ্বীরাজ চৌহান টান টান করে দাঁড়ালেন। তার সিংহাসন কেঁপে উঠছে, তিনি বুঝতে পারলেন। এবং এবারের যুদ্ধ সেই 1191 সালের যুদ্ধের মতো হবে না, এটি তিনি অনুমান করতে পারলেন। কারণ মোহাম্মদ ঘুরি শুধু যোদ্ধাই ছিলেন না, শুধু শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন বড় কূটনীতিবিদ। তিনি শুধু সামরিক জ্ঞানে দক্ষই ছিলেন না, তিনি ছিলেন এক বিরাট বড় দিগ্বিজয়ী। এবং প্রজারা, তিনি যেসব অঞ্চল দখল করেছিলেন সেই সব অঞ্চলের প্রজারা তার প্রতি ছিল সন্তুষ্ট, কারণ তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন অনেকটাই মানবিক একজন শাসক। কাজেই চৌহান রাজবংশ ভাবতে শুরু করলো কি করা যায়। শুধু ভাবনা নয়, দ্রুত পরিকল্পনা গ্রহণ করলেন। চতুর্দিকে সমস্ত হিন্দু রাজপুতদেরকে খবর দিলেন, এ যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে, এই বহিঃশক্তির আক্রমণ থেকে ভারত বর্ষকে রক্ষা করতে হবে, রাজ্যগুলোকে রক্ষা করতে হবে। কিন্তু তিনি এও বুঝতে পারলেন, কূটনীতির দিক থেকে তার শ্বশুর জয়চন্দ্র বা জয়চাঁদ, যিনি ছিলেন তার পার্শ্ববর্তী রাজ্য কনৌজের শাসক, তিনি তার বিরুদ্ধাচরণ করছেন। এবং সেই জয়চাঁদ বা জয়চন্দ্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মোহাম্মদ ঘুরি। এ ছিল একটি কূটনীতির খেলা। এবং জয়চাঁদ ছাড়া ভারতবর্ষের তার পার্শ্ববর্তী সমস্ত রাজ্যগুলির প্রায় সকল বীর যোদ্ধা রাজপুতগণ পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে এসে মিলিত হলেন মোহাম্মদ ঘুরিকে ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য। কিন্তু মোহাম্মদ ঘুরি আর 10 জন যোদ্ধার মতো ছিলেন না। তিনি একই সঙ্গে ছিলেন যোদ্ধা, সামরিক জ্ঞানে পটু, মহান শাসক, প্রজাদরদী, ইসলামের জয় পতাকা যে কোনো মূল্যে উড়িয়ে দেওয়ার মতো সাহস তিনি রাখতেন। এবং দুর্দমনীয় সাহসের অধিকারী, উদ্দীপনায় টগবগে ভরপুর এক তরুণ, তার সঙ্গে পেরে ওঠা কঠিন। হ্যাঁ, যুদ্ধ শুরু হলো। 1192 সাল, প্রথম যুদ্ধের মাত্র 1 বছর পর। প্রথমেই মোহাম্মদ ঘুরি আক্রমণ করলেন চৌহানদের রাজ্যের সীমান্তবর্তী দুর্গ ভাটিন্ডার দুর্গ। এটি তিনি দখল করে নিলেন। আর ভারতবর্ষে তিনি প্রবেশ করলেন দুর্দান্ত গতিতে, পাহাড়ি ঢাল বেয়ে। সেই যুদ্ধে উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হল। এবং সেই একই স্থান, দিল্লি থেকে 150 কিলোমিটার উত্তরে, থানেশ্বর নামক জায়গার তরাইন নামক গ্রামে বা প্রান্তরে। এ শুধু যুদ্ধ ছিল না, এ ছিল আগামী দিন কোন রাজবংশ এই ভারত উপমহাদেশকে শাসন করবে সেটি নির্ধারণ করার সময়। বীর বিক্রমে যুদ্ধ হলো উভয় পক্ষে।
কিন্তু সেই যুদ্ধে এবার পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন। মুহাম্মদ ঘুরি তিনি বিজয়ী হলেন, পৃথ্বীরাজ বন্দী হলেন এবং পরবর্তীতে তিনি নিহত হলেন। আর এর মধ্য দিয়েই ভারতবর্ষে সূচনা হলো মুসলিমদের শাসন। আকাশে উড়ল ইসলামের পতাকা, বিজয় পতাকা, যা আগামী দিন এই ভারত উপমহাদেশকে শাসন করবে এবং নতুন নতুন এলাকায় রাজ্য বিস্তার করবে। ইতিহাসবিদদের মতে, বিশেষ করে ইতিহাসবিদ ফিরিস্তা, তিনি বলেছেন সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পক্ষে প্রায় ৩ লক্ষ সৈনিক ছিল, ৩,০০০ হাতি ছিল। আর মিনহাজ ই সিরাজ নামক একজন ইতিহাসবিদ, তার বইয়ে দেখা যায় মুহাম্মদ ঘুরি ১,২০,০০০ সৈনিক নিয়ে অগ্রসর হয়েছিলেন। তুলনামূলকভাবে সেই সৈন্যবাহিনী ছিল ছোট, কিন্তু সেই সৈন্যবাহিনীর সৈনিকরা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত, সুদক্ষ এবং শিক্ষিত। আর মুহাম্মদ ঘুরির যে প্রেরণাদীপ্ত বক্তৃতায় তারা ছিল উজ্জীবিত, যা চৌহানের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেই যুদ্ধ জয়ের ক্ষেত্রে তখনকার সময়ে, আজ থেকে ১০০০ বছর পূর্বে যে কৌশল নিয়েছিলেন মুহাম্মদ ঘুরি, তা আজও আমাদেরকে রোমাঞ্চিত করে। তিনি তার সেনাবাহিনীকে ৫টি ইউনিটে ভাগ করেছিলেন। দুই দিক দিয়ে দুটি ৪টি ইউনিট রেখেছিলেন, মাঝখানে একটি, এবং মাঝখানের যে ইউনিটটি, সেটিকে তিনি বলেছিলেন পালিয়ে যাওয়ার অভিনয় করো। আর এই অভিনয়ের মাধ্যমেই ফাঁদে পা দিয়েছিলেন চৌহানের সেনাবাহিনীর সেনাপ্রধান। তিনি তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন বহু কিলোমিটার। এক সময় তিনি লক্ষ্য করলেন চৌহানের সেনাবাহিনী ঘুরির দুদিক থেকে সৈন্যদের আক্রমণের শিকার হয়েছে এবং তারা ভিতরে ফাঁদে আটকা পড়ে গেছে, এবং পৃথ্বীরাজ চৌহানের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে চলে গেল পালিয়ে। আর সেই যুদ্ধের পূর্বে মুহাম্মদ ঘুরি যে কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন, তা আজও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তিনি কি প্রস্তাব দিয়েছিলেন? তিনি প্রস্তাব দিয়েছিলেন, তিনি গজনি থেকে বের হয়ে লাহোরের পথে যখন যান, তখন পৃথ্বীরাজ চৌহানের রাজদরবারে তিনি দূত পাঠিয়েছিলেন। সেখানে অনেকগুলি বিষয় লিখিত আকারে ছিল, তার মাধ্যমে একটি ছিল তুমি আনুগত্য স্বীকার করো এবং আমাদের করদ রাজ্যে থাকার জন্য মনস্থ করো। এই সিদ্ধান্ত যদি তুমি নাও, তাহলে তুমি রক্ষা পাবে। কিন্তু যে রাজবংশের গায়ে বীরত্বে রক্ত প্রবাহিত, সেই চৌহানের রাজবংশ আনুগত্য মেনে নিতে পারে না। তিনি প্রত্যাখ্যান করলেন এবং যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। 1192 সালের সেই বিশাল যুদ্ধ, যে যুদ্ধে মুহাম্মদ ঘুরি বিজয় অর্জন করলেন।
আর পৃথ্বীরাজ চৌহান এর মাধ্যমে সমস্ত রাজপুত্রদের মিলিত বা সম্মিলিত সামরিক শক্তির পরাজয় ঘটল। আমরা জানি পৃথিবীতে বা পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন রাজবংশ এসেছে। এক রাজবংশের পতন ঘটেছে, অন্য এক রাজবংশের সূচনা হয়েছে। এখানেও তাই হলো। শুরু হলো নতুন ইতিহাস রচনা, শুরু হলো নতুন যুগের সৃষ্টি। সেই হাজার বছরের বিভিন্ন হিন্দু রাজবংশ সেই সমস্ত দিনগুলোতে সভ্যতার যে বিশাল উন্নয়ন ঘটেছিল, বিকাশ লাভ করেছিল, সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটেছিল, অর্থনৈতিকভাবে উন্নত হয়েছিল, রাজবংশ বদলে গেল। কিন্তু উন্নয়ন সেটা হয়তোবা সাময়িকভাবে স্থবির হলেও পরবর্তীতে আবার শুরু হয়েছিল। রাজবংশ আসবে যাবে, এসেছে গিয়েছে, কিন্তু সমাজ, সভ্যতা, মানবতা এবং মানুষের উন্নয়ন থেমে থাকেনি। কাজেই ভারত উপমহাদেশে সেই অষ্টম শতাব্দীর শুরুতে বীরযোদ্ধা কাসিমের নেতৃত্বে যে মুসলিমদের যুদ্ধ জয়ের মাধ্যমে, সিন্ধু বিজয়ের মাধ্যমে মুসলমানদের আগমন ঘটেছিল, যদিও তা অস্থায়ী ছিল, মাত্র 50 বছরের শাসন ছিল। তারপর সেই সুদূর আরব রাজ্যগুলো থেকে, মধ্যপ্রাচ্য থেকে এতদূর ভারত উপমহাদেশে মুসলিমদের শাসন যেমন অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, বহু শত বছর পর আবার সেই শাসন স্থায়ীভাবে শুরু হলো। হ্যাঁ, এর আগে সুলতান মাহমুদ তিনি অনেকবার ভারত অভিযান করেছিলেন 11 শতাব্দীর প্রথম দিকে, কিন্তু সেগুলো ছিল অস্থায়ী এবং এই অঞ্চলকে শাসন করার জন্য ছিল না। সেটা ছিল ধন সম্পদ লুট করার জন্য। কিন্তু মুহাম্মদ ঘুরি তিনি ধন সম্পদ লুট করার জন্য আসেননি। তিনি এসেছেন যে রাজবংশের সূচনা করেছেন, সেটি পরবর্তীতে শত শত বছর যাবৎ এই ভারতবর্ষকে শাসন করেছে এবং সমৃদ্ধি দিয়েছে। আমরা দেখতে পাই সেই হাজার হাজার বছরের হিন্দু রাজবংশ এবং মাঝখানে অবশ্যই বৌদ্ধ রাজবংশও ছিল। সেগুলি যেমন সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছে, মুসলিমদের শাসনামলেও এই ভারত উপমহাদেশ উন্নতির শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছে। মুসলিম শাসনামলেই এই ভারত উপমহাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর জিডিপির 1/4 অধিকারী হয়েছিল। আমরা শুধু দিল্লির লালকেল্লা আর তাজমহলের নির্মাণই দেখিনি, দেখেছি বহু মসজিদ, বহু স্থাপনা, বহু মহাসড়ক, রাস্তাঘাট এবং সমৃদ্ধির বহু নজির স্থাপন করে চলেছে মুসলিমরাও এই ভারত উপমহাদেশে। কাজেই বিভিন্ন রাজবংশ এসেছে গিয়েছে, কিন্তু সভ্যতার অগ্রগতি কখনো থেমে থাকেনি। আর পৃথ্বীরাজ চৌহানের জীবনেও ছিল যুদ্ধ, বীরত্ব, রাজ্য শাসন, প্রেম, সবই ছিল। এগুলি ছিল না কার জীবনে? সমস্ত শাসকদের জীবনেই ছিল।
পৃথ্বীরাজ চৌহান, তাকে ঘিরে তৈরি হয়েছে বহু রূপকথা এবং অনেক পৌরাণিক কাহিনীর জন্ম হয়েছে তাকে কেন্দ্র করে। তার স্ত্রীর নাম কি ছিল? সংযুক্তা। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহানের স্ত্রীর নাম ছিল সংযুক্তা। তিনি বিয়ে করেছিলেন 1175 সালে। তার পার্শ্ববর্তী রাজ্য কনৌজ, সেই কনৌজ রাজ্যের রাজা জয়চন্দ্র বা জয়চাঁদ এর কন্যা সংযুক্তাকে। সেই বিয়েকে কেন্দ্র করে তৈরি হয়েছে বহু মিথ। সেই লোককাহিনী বা পৌরাণিক কাহিনীতে দেখা যায় সংযুক্তা এবং পৃথ্বীরাজ চৌহান তরুণ বয়সে উভয়ই প্রেমে পড়েছিলেন এবং এই প্রেমকে জয়চন্দ্র মেনে নিতে পারেনি। ফলে সংযুক্তাকে অপহরণ করেছিলেন পৃথ্বীরাজ। অবশ্য সেখানে সংযুক্তারও সম্মতি ছিল এবং এই বিয়েকেও মেনে নিতে পারেনি শ্বশুর জয়চন্দ্র। ফলে জয়চন্দ্র এক সময় মোহাম্মদ ঘুরির সঙ্গে গোপনে আঘাত করে এবং ভারতবর্ষ আক্রমণের জন্য আহ্বান জানায়। মোহাম্মদ ঘুরি, অবশ্য তার পুরো নাম ছিল মুইজ উদ্দিন মুহাম্মদ বিন সাম, যাকে কিশোর বয়সে শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি নামে ডাকা হতো। অবশ্য এক সময় সেই সংযুক্তার বাবা জয়চন্দ্র বুঝতে পেরেছিলেন তার সম্ভবত ভুল হয়েছে কোথাও। সেই ভুলের পরিণাম ছিল আর একটি যুদ্ধ। সেই যুদ্ধ হয়েছিল 1194 সালে ঘুরির সঙ্গে জয়চন্দ্রের, এবং সেই যুদ্ধে নিশ্চিতভাবেই জয়চন্দ্রের পরাজয় ঘটেছিল। আর এদিকে পৃথ্বীরাজ চৌহানের নিহত হওয়ার খবর শোনার মধ্য দিয়ে আরেকটি জীবনের রীতি ঘটে সংযুক্তা, রাজকন্যা সংযুক্তার আত্মহত্যার মধ্য দিয়ে। যাই হোক, পৃথ্বীরাজ চৌহান দিল্লির শেষ হিন্দু সম্রাট, যার ইতিহাস আজও এই ভারতবর্ষের মানুষের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে আছে।